আমি ওদের সঙ্গে যেতে রাজি হয়ে গেলাম। হাওড়া স্টেশন থেকে বর্ধমানের রেলগাড়িতে চাপলাম আমরা তিনজন। কেতুগ্রাম যখন পৌঁছলাম তখন বেলা প্রায় দ্বিপ্রহর। গ্রামের শেষ প্রান্তের তারকনাথের একমাত্র দুতলা পাকা বাড়িটা দেখে চিনতে অসুবিধা হল না। বাড়িটার আড়ম্বর দেখে বোঝাই যায় ছেলেটি ধনী এবং বেশ সম্ভ্রান্ত পরিবারের ছেলে। কিন্তু ঘটনার সূত্রপাত মাসখানেক আগে থেকে। তখন সন্ধেবেলায় আমার বউ এলোকেশী সেদিন উঠোনে তুলসী তলায় প্রদীপ দেখিয়ে ঠাকুর ঘরে ঢুকছিল প্রদীপ দেখাতে। আমাদের ঠাকুর ঘরটা দোতলায়। বৌদি তখন নিচে রান্নাঘরে চা করছিল। আমাদের পরিবারে যা হয় সব একসাথেই হয়। অনেকক্ষণ হয়ে গেল, তবু এলোকেশী ওপর থেকে নামছে না দেখে বৌদি ঠাকুর ঘরে দেখতে গেল। আর সেখানে গিয়েই বৌদি চিৎকার করে আমাকে ডাকতে লাগলো। গিয়ে দেখলাম এলোকেশী জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে আছে। নেভা প্রদীপটা পাশেই পড়েছিল। কিছুক্ষণ পরে জ্ঞান ফিরল ওর, কিন্তু আর আগের মতো রইল না। কেমন যেন অস্বাভাবিক আচরণ করতে লাগলো, যেন অচেনা এক মানুষ। তারানাথ তান্ত্রিক ও দেবী ধূমাবতী উপাখ্যান, এপিসোড 22। গল্প শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ। আপনারা এখন কোথা থেকে এই গল্প শুনছেন সেটা কমেন্টে লিখে জানিয়ে দিন। আর আপনার যদি কমেন্টটা হয় সবার থেকে সুন্দর ও মন ছুঁয়ে যাওয়া, তাহলে পরের গল্পের শুরুতেই আপনার নাম গর্বের সাথে ঘোষণা করা হবে সবার সামনে। আর আপনারা ভালোবাসা দিয়ে লাইক করবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন নিশ্চয়ই। তাহলে আর দেরি না করে চটপট হেডফোন কানেক্ট করে নিন। শুরু করছি আজকের গল্প। 4 নম্বর কচুরিটা শেষ করে কিশোরী যখন 5 আর 6 নম্বরটার জন্য শালপাতার ঠোঙাটা বাড়িয়ে দিল, তখন আর চুপ থাকতে পারলাম না। অনেকেই হয়তো ভাবছেন আমাদের মতো বয়সে এ আর এমন কি, তাহলে খুলেই বলি আগে থেকে। আজ আমরা 2 বন্ধুতে গিয়েছিলাম ইডেনে কলকাতা লিগের ফাইনাল দেখতে। শর্ত ছিল মোহনবাগান জিতলে আমি খাবো আর ইস্টবেঙ্গল জিতলে কিশোরী। 41 মিনিটে সুভাষ ভৌমিকের বাড়ানো ক্রস থেকে শ্যাম থাপার দর্শনীয় ব্যাট ভলিতে মোহনবাগান ম্যাচটি জিতে যায়। শর্ত অনুযায়ী আমাদের গন্তব্য হলো কলেজ স্ট্রিটের পুটিরাম। গুনে গুনে 20টা রসগোল্লা পেটস্থ করা দেখলে কে বলবে কিশোরী একজন খোদ ইস্টবেঙ্গল সাপোর্টার। মনে হলো ইস্টবেঙ্গল হারতে ওর লাভই হয়েছে। আমার খাওয়াতে মন নেই, চোখেই তখন শুধুই ব্যাগ ভলিটা ভাসছে। সেখান থেকে বাসে চেপে যখন মটলেনে নামলাম, মোড়ের মাথার কচুরির দোকানটা দেখে আবার থমকে দাঁড়ালো। বুঝলাম আজ হারের বদলাটা ও সুদে আসলে তুলে নেবে এইভাবে। অগত্যাই দোকানে আসা, কিন্তু অনেক হয়েছে। এবারে ওকে না থামালে আর বাড়ি ফেরার কড়ি থাকবে না পকেটে। তাই ওর গা ধাক্কা দিয়ে বললাম, আরে চলো হে, সন্ধে হয়ে এলো। এতক্ষণ তারানাথের রান্নিকেও সারা হয়ে গেছে, এবার তো ওঠা যাক। কিশোরীর মুখে তখন 6 নম্বরটা দলা পাকিয়ে আছে, তাই সে কথা না বলে হাত নেড়ে সম্মতি জানালো। তারানাথের বাড়িতে যখন পৌঁছলাম, বেশ সন্ধ্যা নেমে এসেছে। দরজায় টোকা মারতে দরজা খুলল চারি। আমাদের দেখে সে বলল, আপনার একটু বসে অপেক্ষা করুন কাকাবাবু, বাবা তো বাড়িতে নেই। আমি জিজ্ঞেস করলাম, কোথায় গেছে তোমার বাবা? বাবা এই তো সামনের দোকানে গেছে চা পাতা আনতে। বলল একটু চা পাতা নিয়ে আসি গে, নইলে ছেলেগুলো আসছে, ওদের একটু চা খেতে দিতে পারবো না। আপনারা বসুন না, বাবা এক্ষুনি চলে আসবে। আমি আর কিশোরী একে অপরের মুখ চাওয়াচাবি করলাম। তারপর চারির হাতে রসগোল্লার হাঁড়িটা দিয়ে বললাম, এতে তোমাদের জন্য রসগোল্লা আছে। একটা লণ্ঠন জ্বালিয়ে দিয়ে চারি হাসি মুখে হাঁড়িটা নিয়ে ভিতরে চলে গেল। সেই কম্পমান লণ্ঠনের মৃদু আলোয় দরজার উপরে মা চামুণ্ডার ছবিটার দিকে তাকালাম। তারপর কিশোরীর দিকে ফিরে দেখি ও আগে থেকেই ছবিটির দিকে তাকিয়ে রয়েছে। কপালে 2 হাত ঠেকিয়ে আমরা প্রণাম করলাম। ঠিক তখনই দরজা দিয়ে তারানাথ প্রবেশ করল। আমাদের দেখে তার মুখে এক গাল হাসি। কি, কে জিতলে আর কে হারলে? তক্ত বসে বসতে বসতে বলল তারানাথ। কিশোরী বলল, ওর দল জিতেছে ঠাকুরমশাই, কিন্তু আপনিও খেলার খবর রাখেন? বাবাই যায় না? না, খেলাধুলার খবর আমার আর রাখা হয় না। ঘরেতে একটা রেডিও নেই যে মাঝে মাঝে শুনবো।
ওই যা শুনি লোকজনের মুখে। এই এখন যেমন দোকানে গিয়ে শুনলাম আজ বড় একটা ম্যাচ ছিল। আমি প্রশ্ন করতে যাচ্ছিলাম যে আমরা খেলা দেখে ফিরছি, আপনি জানলেন কি করে, কিন্তু প্রশ্নটা পেটেই আটকে গেল। কারণ এই মানুষের পক্ষে সবকিছু জানা সম্ভব, তার প্রমাণ বারবার পেয়েছি। এমনকি একটু আগেও দেখলাম, আর ভবিষ্যতেও পাবো। আমার মনে হলো কথা শেষ হতে না হতেই তারানাথ বলল, এই যে চারিমা, চারিমা, আজ মিষ্টির রস দিয়ে চা বানাস তো। চিনি আর খরচ করিস না, আর মিষ্টিটা চায়ের পরে দিয়ে যাস, নইলে চায়ের স্বাদ পাবো না। চারি জবাব দিল, ঠিক আছে বাবা। এরপর তারানাথ কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু কিশোরী পাল্টা প্রশ্ন করে বসল, আচ্ছা, আপনি এমন গড় গড় করে ভূত ভবিষ্যৎ কি করে বলেন বলুন দেখি? আমি বললাম, কেন হে, তুমিও কি ভূত ভবিষ্যৎ বলা শিখবে নাকি? হ্যাঁ, শিখলে তো বেশ মন্দ হয় না। অন্তত বউয়ের মতিগতি আগে থেকে টের পেয়ে গেলে অনেক কিছু থেকে রক্ষা পাওয়া যাবে। কিশোরীর এই কথা শুনে আমি আর তারানাথ দুজনেই হেসে ফেললাম। তারপর তারানাথ আবার বলতে শুরু করলো, হ্যাঁ, তো যেটা তোমাদের বলতে যাচ্ছিলাম, খুব ছোটবেলায় আমিও খেলতাম, মনে পড়ে। তবে তা বেশি বছর নয়। আসলে আমার জীবন কাহিনীটাই অন্যভাবে লেখা হয়েছিল। জন্মের সময় আকাশে নীল উল্কা দেখা দিয়ে তখনই বোধহয় আমার ভবিতব্য ঠিক করে দিয়েছিল। অমর জীবনের কথা তো তোমরা জানোই। আমরা একসঙ্গে মাথা নেড়ে সম্মতি জানালাম। তা সেই ব্যক্তি আমার জন্মের আগেই এ কথা বলে গিয়েছিলেন। তিনি ছিলেন ত্রিকালদর্শী। তাই ছোট থেকেই আমি ছিলাম আর 5টা বাচ্চাদের থেকে আলাদা। সর্বদা একা একা থাকতাম। ভর দুপুরে বড় গাছের তলায় বা পুকুর পাড়ে গিয়ে বসতাম। কি যে সর্বদা ভাবতাম তা এখন মনে পড়ে না। একটু বড় হতে শ্মশানের রাস্তা ধরলাম। যে শ্মশানের নামে আমার বয়সী ছেলেপিলেরা ভয়ে মরতো, সেই শ্মশান ভূমিকেই আমার কত শান্তির জায়গা বলে মনে হতো যে তা তোমাদের আর কি বলবে। এমন সময় চারি গরম চা দিয়ে গেল। আমরা সবাই গরম চায়ে চুমুক দিলাম। তারানাথ চায়ে একটা চুমুক দিয়ে পাশে সাজানো হুঁকোটা হাতে তুলে নিল। আজ পাসিং শোয়ের কথা আমরা বেমালুম ভুলে গেছি, তাই চুপ করে রইলাম। একবার করে চায়ে চুমুক, আর একবার করে গড় গড় শব্দে হুঁকোতে টান দিতে লাগলো তারানাথ। কিছুক্ষণ পরে চারি একটি প্লেটে করে আমাদের জন্য রসগোল্লা দিয়ে গেল। তারানাথ হাসি মুখে বলল, আরে এ তো দেখছি পুটিরাম। বহুকাল বাদে স্বাদ পাবো তোমাদের কল্যাণে। আমি লজ্জিত ভাবে বললাম, আরে না না ঠাকুর মশাই, এমনটা বলবেন না, এ তো সামান্য কিছু এনেছি জেতার আনন্দে, আর আমরা তো খেয়ে এসেছি, তাই এত মিষ্টির প্রয়োজন নেই, আপনি আর চারি খান। কিশোরীর দিকে তাকিয়ে আমি বেশ অবাক হলাম। ও তো কিছুই বলল না, উল্টে হ্যাংলার মতো দেখে চেয়ে আছে প্লেটটার দিকে। শুধু নিজের কথা ভাবলেই হবে? বন্ধুর কথাও তো ভাবতে হবে নাকি? ওর যে খিদে পেয়েছে। নাও নাও নাও, হয়ে কিশোরী, নাও, তুমি শুরু করো। আমি কিশোরীর আচরণে বেশ লজ্জিত হলাম। ওর হয়েছেটা কি? এত খেয়েও ওর খিদে পায় কি করে? ওকে প্রশ্ন না করে পারলাম না। এই কি হয়েছে বলো তো তোমার? আজ তো খাই খাই করছো কেন? আর তোমাকে তো এত খিদে কখনো দেখিনি। কোনো কবিরাজি বাচন টাচন খেয়েছো নাকি? না না, পাঁচন নয়, ভিটামিন। কদিন পেটের ব্যামোর জন্য ডাক্তারের দেওয়া একটা ভিটামিন খাচ্ছি। এটা তারই গুণ, যেটাই খাচ্ছি হজম হয়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে। কিশোরীর কথা শুনে তারানাথ হা হা করে হেসে উঠল। তারপর বলল, এই খিদের পেছনে ওই ভিটামিনই যে দায়ী, এ ব্যাপারে তুমি নিশ্চিত তো?
কিশোরী কিছুটা থতমত খেয়ে বলল, হ্যাঁ, তা নয় তো কি। কেন বলুন তো? খিদের পেছনে কি অন্য কোনো কারণ থাকতে পারে নাকি? যার হজম শক্তি যত বেশি, তার খিদে তত তাড়াতাড়ি পাবে, এটাই তো স্বাভাবিক। সে তো আমিও জানি, কিন্তু কখনো কখনো এই খিদের পেছনে যে কত ভয়ঙ্কর কারণ থাকতে পারে এই ব্যাপারে তোমাদের কোনো ধারণা নেই। আজ তাহলে তেমন একটি অভিজ্ঞতার কথা তোমাদের বলি, কেমন? কমলাকান্ত মজুমদার নামের একটি ছেলের সঙ্গে আমার একবার পরিচয় হয়েছিল কাজের সূত্রে। ছেলেটি উচ্চশিক্ষিত, এই তোমাদেরই বয়সী হবে। তা সে একদিন ভর দুপুরবেলা আমার কাছে এসে হাজির। মাথার চুল উস্কো খুস্কো, পরনের জামার একটা হাতা কনুই পর্যন্ত গোটানো, একটা হাতা নামানো, প্যান্টের নিচের দিকটায় কাদা মাটি লেগে একেবারে শুকিয়ে আছে। চোখে মুখে দুশ্চিন্তা ও ক্লান্তির ছাপ স্পষ্ট। ছেলেটাকে দেখে আমার বেশ মায়া হলো। সে হাত জোর করে বলল, আপনি আমার শেষ ভরসা ঠাকুর। লোকমুখে আপনার কথা শুনে অনেক আশা নিয়ে এসেছি। একটা কিছু করুন, না হলে যে আমাকে পথে নামতে হবে। আহা, আগে বসো দেখি, তারপর বলো তোমার জন্য আমি কি করতে পারি। আমি কমলাকান্ত মজুমদার, বাড়ি বর্ধমানের কুলটিতে। 5 বছর আগে MA পাশ করেছি, কিন্তু এখন একটা চাকরি জোটাতে পারলাম না। বাড়িতে বাবা মা আর একটা ছোট বোন আছে। জীবনে বহুবার ছোট বড় নানা চাকরি পরীক্ষা দিয়েছি, কিন্তু প্রতিবারই কৃতকার্যের দোরগোড়ায় পৌঁছেও আমি সফল হতে পারিনি। বাবা লোকের জমিতে চাষ করেন, কিন্তু তার আর খাটার বয়স নেই। বোনের বিয়েটাও আটকে আছে টাকারই অভাবে। বাড়ির একমাত্র ছেলে বলে সবাই তাকিয়ে আছে আমার দিকে। সেজন্য আমি চেষ্টার কোনো ত্রুটি রাখিনি। একটা কাজের জন্য হন্যে হয়ে সারা দিন ঘুরে বেড়াই, কিন্তু কিছুতেই কিচ্ছু হচ্ছে না। যে এতদিন নিজের ক্ষমতার উপর বিশ্বাস ছিল, তাই সত্যি কথা বলতে কি এইসব তন্ত্রমন্ত্র টোটকা তাবিজে বিশ্বাস করিনি। কিন্তু এখন আমার নিজের প্রতি সেই বিশ্বাস উঠে গেছে। তাই আপনার শরণাপন্ন হয়েছি ঠাকুর। আমি তখন ছেলেটির হাত দেখলাম। তার হাতে চাকরির রেখা স্পষ্ট, অথচ সে শত চেষ্টা করেও চাকরি পাচ্ছে না। বুঝলাম ভাগ্য তার সহায় নেই। তোমরা মানবে কিনা জানি না, সফল হতে গেলে চেষ্টার সঙ্গে অনেক সময় ভাগ্যের সাথ দেওয়াটাও জরুরি। ভাগ্যদেবী সুপ্রসন্ন না থাকলে অনেক সময় পরিশ্রম করেও মানুষ সাফল্যের মুখ দেখতে পায় না, দোরগোড়া থেকেই ফিরে আসে। তাই বুঝলাম এই ছেলের ভাগ্য ফেরানোর জন্য আমার কিছু করা দরকার। ওকে বললাম, আমার কাছে আসার পথে রাস্তার ধারে একটা বুড়ো অশ্বত্থ গাছ ছিল, লক্ষ্য করেছো? হ্যাঁ, একটা ছিল বটে। হ্যাঁ, ওই গাছে এখন কাকেরা বাসা বাঁধছে। তুমি ওই গাছতলায় যাও। কাকেরা বাসা বাঁধবার জন্য মুখে করে যে ডালপালা নিয়ে আসছে, সেই ডাল বা যা কিছু যদি তার মুখ থেকে খসে পড়ে, তাহলে সেটা কুড়িয়ে আমার কাছে নিয়ে আসো। তারপর আমি দেখছি। আমার কথা মতো ছেলেটি চলে গেল। বিকেল গড়িয়ে যখন সন্ধ্যা হয়ে এলো, তখন সে ফিরে এলো হাতে একটা শুকনো সরু ডাল নিয়ে। সেই ডালের একটা ছোট্ট অংশ ভেঙে একটা মাদুলি বানিয়ে ওকে পরিয়ে দিলাম। তোমরা হয়তো ভাববে আমি গাল গল্প করছি, কারণ মাস ঘুরতে না ঘুরতে ছেলেটি আবার হাজির, সঙ্গে এই তোমাদের মতোই একটা বড় রসগোল্লার হাঁড়ি। সে জানালো একটা সরকারি চাকরি পেয়ে গেছে। সেই থেকে সে আর আমাকে বলেনি, প্রায় আসতো আমার কাছে দরকারে অদরকারে, গল্প করতো, আমার খোঁজ খবরও নিত।
কিশোরী একটা রসগোল্লার রস নিংড়াতে নিংড়াতে বলল, তাহলে খিদেটা কার পেত? ওই ছেলেটারই? আহা, না না না, আমি যে ঘটনাটি তোমাদের বলতে চাচ্ছি সেটা ওর নয়, তবে ওর পরিচিত একজনের। এবার আসল ঘটনাটা বলি, শোনো। যে সময়টার কথা বলছি তখন আমি বরাকর নদীর তীরে মধুসুন্দরী দেবীর আশীর্বাদ নিয়ে সবে মাত্র সংসারে ফিরেছি। বাড়িতে তখন অভাব যেন দাঁত বের করে আছে। তবু দেবীর আশীর্বাদে দিনে দু একজন মক্কেল জুটত, আর তাতে আমাদের এই কটা মানুষের এবেলা ওবেলা পেটটা ভরত। একদিন দেখি কমলাকান্ত এসে হাজির। তবে এবার সে একা নয়, সঙ্গে করে আর একজনকে নিয়ে এসেছে। লক্ষ্য করলাম সেই সদর দরজা থেকে ছেলেটি হাত জোড় করে উঠোন পেরিয়ে আমার দিকে এগিয়ে আসছে। ছেলেটিকে দেখে বেশ সম্ভ্রান্ত ঘরেরই মনে হয়, তবে কোনো কারণে ওর বাহ্যিক বেশভূষা এবং শরীরের বর্ণ কেমন যেন জৌলসীন, ফ্যাকাশে, উস্কো খুস্কো। আকস্মিক কেউ সর্বশান্ত হয়ে গেলে যেমনটা হয়, ঠিক তেমনটা। ছেলেটি যে ভীষণ রকম বিপদে পড়েই আমার শরণাপন্ন হয়েছে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। কমলাকান্ত ছেলেটির পরিচয় দিয়ে বলল, ঠাকুরমশাই, পেন নাম। এ আমার বন্ধু তারক, আমার ছোটবেলার বন্ধু। অনেক আশা নিয়ে ওকে আজ আপনার কাছে নিয়ে এসেছি। ওর জীবনে এখন ঘোরতর সমস্যা, যদিও সমস্যাটা শোনার পর আপনি কি ভাববেন জানি না। মানে সমস্যাগুলো একটু অন্যরকম। আপনার হয়তো মনে হতে পারে এসবের জন্য ডাক্তার বুদ্ধি ছেড়ে আবার আপনাকে বিব্রত করতে এলাম কেন। তবু মনটা বলল এর সমাধান আপনিই করতে পারবেন, তাই। এই বলে কমলাকান্ত ইতস্তত বোধ করতে লাগলো। ওর অবস্থা দেখে আমি অভয় দিয়ে বললাম, আহা, আগে শুনেই দেখি না কি হয়েছে, তারপর না হয় আমিই বলে দেবো। এ আমার কমো নাকি ডাক্তার বুদ্ধির কমো? ওদেরকে দাওয়াতে চটের আসন পেতে বসতে দিয়ে বললাম, হ্যাঁ, এবার বলো তো কি হয়েছে, কি সমস্যা? এই তারক, বল সবটা ঠাকুরমশাইকে, কোনো কিছু লুকিয়ে রাখিস না। এই বলে কমলাকান্ত কনুইয়ের খোঁচা মারে তারক নামের ছেলেটিকে। নমস্কার, আমি তারকনাথ মুখার্জি, নিবাস বর্ধমানের কেতুগ্রাম। সমস্যাটা আসলে পুরোটাই সাংসারিক। আমার মুখে সব কথা শুনে কমলই আমাকে এক প্রকার জোর করে নিয়ে এলো আপনার কাছে। কমল আমার কাছের বন্ধু, তাই এই সমস্যার কথা নিজে মুখে একমাত্র ওকেই বলেছি। আসলে ঘরের কথা পাঁচজনে জানুক, লোক হাসাহাসি করুক, এটা আমি কখনো চাই না। আসলে গ্রামে আমাদের বাড়িতে একটা সুনাম আছে তো, আমাদের যৌথ পরিবার, বুঝতেই পারছেন অসুবিধাটা কোথায়। একটা ভালো মন্দ খবর হলে গ্রামে রটে যেতে বেশি সময় লাগবে না। তবু আর আটকাতে পারলাম কই। লোকে এখন মুখজ্জি বাড়ির চৌকাঠ মারায় না, লোকের মুখে মুখে ফিসফিস লেগেই আছে। সবই আমার দুর্ভাগ্য। এমত অবস্থায় বাড়িতে যদি আপনার মতো তন্ত্র সাধকের আগমন হয়, তাহলে না জানি লোকে আর কি না কি ভাবে বসবে। তাই প্রথমটায় রাজি হয়নি। তবু এত দূর থেকে যখন আপনার কাছে এসেছি, তখন আপনাকে বলবো, নিশ্চয়ই বলবো। এই বলে একটা দীর্ঘশ্বাস ফেলল তারকনাথ মুখার্জি। তারপর বলল, ঘটনার সূত্রপাত মাসখানেক আগে থেকে। তখন সন্ধেবেলায় আমার বউ এলোকেশী সেদিন উঠোনে তুলসী তলায় প্রদীপ দেখিয়ে ঠাকুর ঘরে ঢুকছিল প্রদীপ দেখাতে। আমাদের ঠাকুর ঘরটা দোতলায়। বৌদি তখন নিচে রান্নাঘরে চা করছিল। আমাদের পরিবারে যা হয় সব একসাথেই হয়। অনেকক্ষণ হয়ে গেল, তবু এলোকেশী ওপর থেকে নামছে না দেখে বৌদি ঠাকুর ঘরে দেখতে গেল। আর সেখানে গিয়েই বৌদি চিৎকার করে আমাকে ডাকতে লাগলো। গিয়ে দেখলাম এলোকেশী জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে আছে। নেভা প্রদীপটা পাশেই পড়েছিল। কিছুক্ষণ পরে জ্ঞান ফিরল ওর, কিন্তু আর আগের মতো রইল না।
কেমন যেন অস্বাভাবিক আচরণ করতে লাগলো, যেন অচেনা এক মানুষ। কেমন অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে থাকে আমাদের দিকে, শরীরে সর্বদা উত্তাপ, অথচ জ্বর আছে এমনটা নয়। সেদিন সন্ধ্যায় অমনটা কেন হয়েছিল ওকে জিজ্ঞাসা করনি? করেছিলাম, কিন্তু কোনো উত্তর পাইনি। বদলে বিশ্রী ভাষায় গালিগালাজ করেছিল আমাকে আর বৌদিকে উদ্দেশ্য করে। আর আর মাঝে মাঝে নিজের মনে হাসছিল, বলছিল আমার আর বৌদির নাকি অবৈধ সম্পর্ক রয়েছে, আমরা আমরা ওকে ঘর থেকে তাড়ানোর জন্য টোটকা করেছি, আমাদের জন্যই নাকি ওর শরীরটা খারাপ হয়ে গেছে। আরও কত নোংরা নোংরা কথা, সেসব মুখে আনা যায় না। অথচ অথচ বিশ্বাস করুন ঠাকুর, এলোকেশী ছিল সম্পূর্ণ উল্টো স্বভাবের মেয়ে। গালিগালাজ দূর অস্ত, কোনোদিন কাউকে তুই তুকারি পর্যন্ত করতো না। আর বৌদিকেও নিজের দিদির মতো ভালোবাসতো। আমাদের এই সুখের সংসারে কেন এমনটা হলো বলতে পারেন ঠাকুর? আমি জানি যতটা সইতে পারছি না, নিজেকে কেমন পাগল পাগল মনে হচ্ছে। এই বলে মাথা নিচু করে নিল তারকনাথ। পাশে বসে থাকা কমলাকান্ত আমার উপর অগাধ বিশ্বাসে ভর করে ওকে আশ্বস্ত করতে লাগলো। সত্যি কথা বলতে কি, আমিও না তখনও ব্যাপারটা ঠিক পুরোপুরি ধরতে পারিনি। সত্যি কি তবে কেউ আড়ালে ক্ষতি করার চেষ্টা করছে? অনেক সময় নিম্ন মার্গের তন্ত্র সাধকদের দ্বারা মানুষ মানুষের এমনটা ক্ষতি করে থাকে। বানমারা তার মধ্যে একটি। এক্ষেত্রেও তেমনটা কিছু হয়েছে কিনা সে কথাই ভাবছিল। এদিকে তারকনাথ ছেলেটির মুখ দেখে বুঝে গেছি এলোকেশীর করা দোষারোপগুলো কোনোটাই সত্য নয়। তারকনাথের সত্যি কোনো বদ অভিসন্ধি নেই, ছেলেটি ভালো। এমন সময় কমলাকান্ত বলল, ঠাকুর, আপনি তো শুনলেন সবটাই। ওর এই বিপদে আপনাকে পাশে দাঁড়াতেই হবে ঠাকুর, না হলে যে শেষ হয়ে যাবে। আপনি দয়া করে চলুন ওর বাড়ি। আমার বিশ্বাস আপনি গেলেই এর একটা বিহিত হবে। না রে কমল, আমি যা বলছি সেটাই সব নয়। তোরা যদি যাস তাহলে যা বলছি তার থেকেও অনেক বেশি কিছু দেখতে পাবি। বুঝতে পারবি আমি আসলে কিভাবে দিন কাটাচ্ছি। ছেলেটির দুরবস্থা দেখে আমি ওদের সঙ্গে যেতে রাজি হয়ে গেলাম। হাওড়া স্টেশন থেকে বর্ধমানের রেলগাড়িতে চাপলাম আমরা তিনজন। কেতুগ্রাম যখন পৌঁছালাম তখন বেলা প্রায় দ্বিপ্রহর। গ্রামের শেষ প্রান্তের তারকনাথের একমাত্র দুতলা পাকা বাড়িটা দেখে চিনতে অসুবিধা হলো না। বাড়িটার আড়ম্বর দেখে বোঝাই যায় ছেলেটি ধনী এবং বেশ সম্ভ্রান্ত পরিবারের ছেলে। কিন্তু কাছে যেতেই বাড়িটার বর্তমান দৈন্যদশা আমাকে কিছুক্ষণের জন্য স্তব্ধ করে দিল। দেখলাম খুব বড় একটা অমঙ্গলের ছায়া গ্রাস করেছে বাড়িটাকে। চোখের সামনে যা কিছু দেখছি বা যা কিছু ঘটছে কোনোটাই স্বাভাবিক নয়। বলেছিলাম না ঠাকুর, যা কিছু বলেছি তার থেকে অনেক বেশি কিছু দেখতে পাবেন আমাদের বাড়িতে এলে। তারকনাথ অবশ্য ভুল কিছু বলেনি। ওর বাড়িতে যে এমন দৃশ্য আমার জন্য অপেক্ষা করেছিল সেটা আমিও অনুমান করতে পারিনি। দেখলাম বাড়ির লাগোয়া উঠোনের প্রতিটা গাছে যত রাজ্যের কাকের বাসা, তাদের কর্কশ সমবেত ধ্বনিতে কান পাতা দেয়। বাড়ির দেওয়াল, ছাদের কার্নিশ, উঠোন, তুলসী মঞ্চ, সদর দরজায় সর্বত্র কাকের বিষ্ঠা জমে জমে সাদা চুনকামের মতো আস্তরণ পড়েছে। মরা পোড়ার গন্ধে অভ্যস্ত আমার মতো শ্মশান প্রবাসী তান্ত্রিকেরও সেই বোটকা গন্ধে গা গুলিয়ে উঠল। সদর দরজা দিয়ে ঢুকে উঠোন পেরিয়ে যাওয়ার সময় আর একটা দৃশ্য
আমার নজরে পড়ল। দেখলাম একজন স্ত্রী লোক উঠোনের এক কোণে একটি গাছের তলায় একটা ভাঙা কুলোতে করে ভাত ছড়াচ্ছে আর কাকগুলোকে খেতে ডাকছে। তবে তার বয়সটা ঠিক আন্দাজ করতে পারলাম না। শরীরের গরম দেখলে মনে হবে 30, আবার বাহ্যিক বেশভূষার মাথা ভর্তি রুক্ষ কাঁচা পাকা চুল দেখলে 60 বছরের পরটাও আশ্চর্যের কিছু নয়। যাই হোক, তারপর দেখলাম রাজ্যের কাক এসে সেখানে জড়ো হতে লাগলো। তাদের মধ্যে কোনোটা এসে তার কাঁধে বসলো, কোনোটা বা মাথায়, কিন্তু সেই স্ত্রী লোকটির কোনো প্রক্ষেপ নেই। সে তেমনি সন্তান স্নেহে কাকগুলোকে খাওয়াতে লাগলো। আমার মনে কেমন যেন একটা সন্দেহ দানা বাঁধল, তবু মুখ ফুটে তখন আর কিছু জিজ্ঞাসা করলাম না তাকে। সত্যি কথা বলতে কি, অমন কাক প্রিয় মানুষ আমি এই প্রথমই দেখলাম। এরপরে উঠোন পেরিয়ে আমরা অন্দরমহলে ঢুকলাম। মনের মধ্যেকার খচখচানিটা একটা অস্বস্তির উদ্রেক করল। না না, কিচ্ছুটি স্বাভাবিক নয়, এই বাড়িতে কিছু তো একটা হয়েছে। এমন সময় কমল তারককে জিজ্ঞাসা করল, বাইরে যাকে দেখলাম উনি বুঝি বৌদির মা? দেখলাম তারকের মুখটা বিবর্ণ হয়ে গেল। সে কিন্তু কিন্তু করে বলল, আরে না না, বৌদির মা কেন হতে যাবে? ঠাকুরমশাই, আপনারা কল ঘরে গিয়ে হাত মুখ ধুয়ে বিশ্রাম করুন। আমি রামহরি কাকাকে খাবারের আয়োজন করতে বলছি। এই বলে তারক কমলের করা প্রশ্নটাকে যেন এড়িয়ে গিয়ে দ্রুত সেখান থেকে প্রস্থান করল। কমল কল ঘরে যেতেই আমি উঠোন থেকে কিছুটা মাটি তুলে গন্ধ নিলাম। যেটা বুঝলাম, এই বাড়িতে কোনো প্রেত বা পিশাচের দৃষ্টি পড়ে, তবে অলৌকিক কিছু একটা শক্তি প্রবেশ করেছে এই বাড়িতে। সেই শক্তির অনুভব আমি করতে পারছিলাম। বিনা কারণে গাটা মাঝে মাঝে শিউরে উঠছিল। শরীরে একটা উত্তাপ অনুভব করছিলাম, ঠিক যেন আমার খুব কাছেই কেউ আগুন জ্বালিয়েছে। তবে সেই শক্তির উৎস কি সেটা না জানা পর্যন্ত আমি আমার কাজ শুরু করতে পারবো না। তাই মনটা আরো অস্থির হয়ে গেল। হাত মুখ ধুয়ে নির্দিষ্ট একটি ঘরে বিশ্রাম নিচ্ছিলাম। এমন সময় তারক এসে আমাদের খাবার ঘরে নিয়ে গেল। আমি লজ্জিত হয়ে বললাম, বাড়ির লক্ষ্মীর সঙ্গে দেখা না করে অন্নগ্রহণ কি করে করি বলো তো বাবু? হ্যাঁ, তা মা জননীকে একবারটি ডাকো না তারক, তাকে একবার দেখি। তারক একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, ঠাকুর, সে সাক্ষাৎ না হয় পরেই হবে। আপনি এত দূর থেকে এসেছেন, আগে অন্ন গ্রহণ করুন, তারপর না হয়। আচ্ছা আচ্ছা, বেশ বেশ, বলছো যখন তখন তাই হবে। সত্যি খিদেটাও বেশ জাঁকিয়ে লেগেছে। বসো হে কমল, আর এই যে তারক, তুমিও বসে পড়ো আমাদের সাথে। না ঠাকুর, আপনারা বসুন, আমি আপনার সেবা করে তারপরে অন্ন গ্রহণ করব। ততক্ষণ আমি এদিকটা একটু তদারকি করি, আপনাদের সেবায় যাতে কোনো ত্রুটি না হয়। এই বলে তারক ভাড়ার ঘরের দিকে চলে গেল। আমিও আর বিশেষ জোরাজুরি করলাম না। এদিকে খাবার আসনে বসে রইলাম তো রইলাম, কিন্তু তারক আর এলো না। এদিকে কমলটা খিদের দৃষ্টি দিয়ে আমার দিকে মাঝে মাঝে তাকাচ্ছে। বেশ কিছুক্ষণ এভাবে বসে বসে কেটে গেল। শেষমেশ উঠে পড়তে যাব এমন সময় তারক দৌড়ে ঘরে ঢুকে একেবারে আমার পা জড়িয়ে ধরল। ছেলেটার তখন
বিধ্বস্ত অবস্থা, মাথায় গায়ে উচ্ছিষ্ট খাবারের অংশ লেগে রয়েছে। এক চরম অপরাধ আর লজ্জাবোধের গ্লানি তার মুখে স্পষ্ট। ওর দৃষ্টি ভূপতিত হলো। আমি ওকে তুলে বললাম, কি হয়েছে তারক? বিনা সংকোচে আমাকে বলতে পারো, বলো। ও যা বলল সেটা শোনার পর আমি জীবনের এক নতুন অভিজ্ঞতার সম্মুখীন হলাম। ঠাকুর, আপনি আপনি আমাকে অভিশাপ দিন। এই পাপের জীবন আমি আর রাখতে চাই না। আপনার মতো পুণ্যাত্মা অতিথিকে ঘরে ডেকে আজ আমি অতিথি আপ্যায়ন করতে ব্যর্থ। দুমুঠো অন্ন আপনাদের মুখে তুলে দিতে পারলাম না আমি। এ যে মহাপাপ, এ আমার ধর্মে সইবে না। কেন রে, আজ কি তবে বাড়িতে রান্না হয়নি? রান্না হয়েছিল, ঠাকুরকে আনতে পারবো ধরে নিয়েই রান্নার আয়োজন করতে বলেছিলাম। অনেক রকম পদ নিজেই রান্না করেছিল রামহরি কাকা, কিন্তু কিন্তু কি? ও সব খাবার খেয়ে নিয়েছে ইচ্ছে করে। ও শয়তানি বুঝেছে আজ বাড়িতে অতিথি আসবে, তাও 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 জেনে বুঝে এমনটা করেছে। তুই কার কথা বলছিস তারক? এ লোকেশি। এটা শোনার পর আমার বিস্ময়ের অন্ত রইল না। একটা মানুষ কিভাবে এতগুলো মানুষের খাবার খেয়ে নিতে পারে? হ্যাঁ, এও কি সম্ভব? আমি বললাম, এলোকেশী মানে তোমার স্ত্রী? হ্যাঁ ঠাকুর, স্ত্রী বটে। 1 মাস আগে পর্যন্ত আমার স্ত্রী ছিল, কিন্তু ওই ঘটনার পর থেকে ও আমার আর স্ত্রী নেই। ওর খিদেটা দিন দিন বেড়ে চলেছে। সেই খিদের জ্বালা মেটাতে মেটাতে আমি সর্বশান্ত হয়ে যাচ্ছি। দুজন পূর্ণবয়স্ক মানুষের খাবার একা খাবার পরেও বলে, আরো খেতে দে, আমার খিদে পাচ্ছে, খেতে না দিলে তোদেরকেই গিলে খাবো। জানি না এই খিদের সঙ্গে সেদিনের ঘটনার কোনো যোগ আছে কি না। লজ্জার মাথা খেয়েই বলছি, আপনারা কষ্ট করে আরেকটু অপেক্ষা করুন। রামহরি কাকাকে চালে ডালে বসিয়ে দিতে বলেছি। ঘি দিয়ে একটু কষ্ট করে খেয়ে আমাকে পাপ মুক্ত করুন ঠাকুর। ছি, এমনটা বলো না। আমি তোমার অবস্থাটা বুঝতে পারছি, তবে খাওয়ার আগে আমার অবশ্যই এলোকেশীর সঙ্গে দেখা করাটা দরকার। ওর কাছে নিয়ে চলো তো আমাকে একবার। ও এখন ঘরে নেই, বাগানে আছে। আসার সময় বাগানে যাকে দেখলেন ওটাই এলোকেশী। আমি দ্বিতীয়বারের জন্য স্তম্ভিত হয়ে গেলাম। দেখলাম কমল যেন আকাশ থেকে পড়েছে। সে বলল, কি বলছিস কি তুই তারক? ওটা বৌদি ছিল না? মানে বৌদিকে তো আমি বহুবার দেখেছি, ভালো করেই চিনি, কিন্তু ওখানে যে ছিল সে তো একজন বয়স্কা মহিলা। তাই তো তোকে জিজ্ঞাসা করলাম ওটা বৌদির মা কি না। তারক ম্লান হেসে জবাব দিল, ওটাই এলোকেশী। ও বদলে গিয়েছে ভেতরে এবং বাইরে দুদিকেই। একমাত্র আমি আর আমার বাড়ির লোক ছাড়া ওকে আর চেনার কারোর সাধ্য নেই। কেমন বুড়িদের মতো চুলের দশা হয়েছে দেখেছিস? আর পরনে কেমন মলিন নোংরা কাপড় পরে আছে, ঠিক যেন বিধবা। স্বামী থাকতে ও যেন বিধবার বেশ ধরেছে। এমনকি আমার নিজেকেও পাগল পাগল লাগে রে ভাই। তোকে বলেছিলাম না যে গিয়ে দেখবি তা সোনার থেকেও অনেক অনেক বেশি। এইসব কথোপকথনের মাঝে আমরা বাগানে এসে উপস্থিত হলাম। আমি বাড়ির পরিবেশটার দিকে একবার ভালো করে দৃষ্টি বোলালাম। এলোকেশীর মতোই হাল বাড়ির পরিবেশটা। সবটাই ফ্যাকাশে, রুক্ষ, চারিদিকে সবুজ সতেজতা হারিয়েছে। কাক ছাড়া ভিটেতে অন্য কোনো পাখি না আসছে না বসছে। এখন এলোকেশীকে দেখলাম, সে 2 পা মেলে গাছতলাটায় বসে আছে। আশেপাশে কাকগুলো ঘুরছে।
ভাঙা কুলোটা দূরে পড়ে আছে। তার সেই রূপ যখন ভালো করে প্রত্যক্ষ করলাম, দুই হাত করজোড়ে কপালে ঠেকালাম। এ আমি কাকে দেখলাম? আর 5 জনের কাছে ও এলোকেশের বদলে যাওয়া রূপ হতে পারে, কিন্তু আমার চোখে অন্য কিছু ধরা পড়ল। মাকে চিনতে ছেলের ভুল হওয়ার কথাও নয়। মায়ের কি আর রূপের শেষ আছে? আমার ঠোঁটের কোণে একটা হাসি ফুটল। ব্যাপারটা আমার কাছে এখন অনেকটাই স্পষ্ট। তারক বলল, ওর কাছে একটু আগে গিয়েছিলাম, ও এমনটা কেন করলো তার কৈফিয়ত চাইতে, কিন্তু কিন্তু হায়, কৈফিয়ত তো দূরের কথা, ও আমার দিকে তাকিয়ে আমার কথা শুনে বিচ্ছিরিভাবে হাসতে লাগলো। তারপর বলল, যা করেছি বেশ করেছি, দূর হ। এই বলে ওই ওই ভাত সমেত কুলোটা আমার দিকে ছুঁড়ে মারলো। এখন ওর কাছে যাবার আমার আর সাহস হচ্ছে না। আপনি যদি কথা বলতে চান ঠাকুর, তাহলে তাহলে দূর থেকেই বলুন। আমি জানি ও আপনাকে অপমান করবে, গালমন্দ করবে। দয়া করে ওর কথায় কিচ্ছু মনে করবেন না ঠাকুর, দয়া করে কিচ্ছু মনে করবেন না। তারকের কথা শেষ হতে না হতে আমি এলোকেশের দিকে হাঁটা লাগালাম। সে এখন এক দৃষ্টে আমার দিকে তাকিয়ে আছে। চোখে মুখে কলহের ভাব স্পষ্ট। তবে এসব আমাকে বিচলিত করলো না। কারণটা আমি জানি। মা যে কলহপ্রিয়া, শ্বেত বস্ত্রধারিণী, ভয়ঙ্করী। গালমন্দ করলে করুক না, ক্ষতি কি? মনের মধ্যে একই সঙ্গে ভয় ও ভক্তি নিয়ে ওর কাছে গিয়ে বললাম, মা এলোকেশী, তোমাকে আমি কিছু কথা বলতে চাই, তুমি কি শুনবে? আমি তারানাথ চক্রবর্তী, অতি সাধারণ একজন মানুষ। এলোকেশীর মুখ দিয়ে যেন কোনো বৃদ্ধা রুষ্ট কণ্ঠে জবাব দিল, তুই তারা হোস আর মরা হোস, তাতে আমার কি? খেতে দিবি আমায়? দে দে, খেতে দে। আমার পেট ভর্তি খিদে, খিদেতে পেটটা জ্বলে যাচ্ছে। কি এনেছিস আমার জন্য? হ্যাঁ, কি কি বললি? খেতে দিবি না? তাহলে কি চাস তুই? মরতে? কেন এসেছিস সে চুলোয়? দূরা দূরা আমার সামনে থেকে। তোদের কাউকে আমার সহ্য হয় না। তোরা সবাই আমার আমার খাবার খেয়ে নিতে চাস, যাতে আমি না খেতে পেয়ে মরি, তাই না হারামির বাচ্চারা? আর এক পা যদি এগিয়েছিস, তাহলে তুই আমার হাতেই মরবি, এই বলে রাখলুম। ও বুঝেছি, ওই মিনসে শয়তানের বাচ্চারা তোকে নিয়ে এসেছে, তাই তো? ওকে তো আমি দেখে নিবই। তোরা কেউ নিস্তার পাবি না আমার হাত থেকে। এখানে থাকিস নে, পালা তোরা, পালা পালা। এখানে থাকলে তোরাও না খেতে পেয়ে মরবি। আমি থাকতে একটা দানাও জুটবে না তোদের। ভালো চাস তো দূর হ, মরা, দূর মরা। এইভাবে আমাকে মরা মরা বলে তাচ্ছিল্য করতে লাগলো। আমি বললাম, আমাকে গালমন্দ করছিস কর মা, আমি কিচ্ছু মনে করব না। শুধু আমার একটি প্রশ্নের জবাব দে। গৃহস্থ বাড়ি তো তোর স্থান নয় মা, তবে তুই এখানে এলি কেন? বল মা, বল, চুপ করে থাকিস না, বল মা। ওরে মরার বাচ্চা, সে কৈফিয়ত তোকে দিতে যাব কেন রে? আর তোর তো সাহস কম নয়, তুই আমার সঙ্গে এইভাবে কথা কইতে এসেছিস? আমার বেশি কথা কইতে ভাল লাগে না। এসব কোলাহল আমার সয় না। চলে যা বলছি, না হলে মরবি, তোরা সবাই মরবি। ঠিক আছে মা, আমি চলে যাচ্ছি তোর সামনে থেকে। তবে এও বলে যাচ্ছি,
আমার প্রশ্নের উত্তর না জানা অবধি এ বাড়ি থেকে আমি কিছুতেই যাব না। আমাকে মারতে চাইলে তুই মেরে ফেলিস, তাতে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করব। বিকেলবেলা গোবিন্দভোগ চালের ভাত, মুগের ডাল আর ঘি দিয়ে আহার করার পর তারককে বললাম, বলছি তোমাদের ঠাকুর ঘরটা আমাকে একবার দেখাবে চলো তো, যেখান থেকে এই ঘটনার সূত্রপাত। ঠাকুর ঘরে গিয়ে যা দেখলাম তাতে আমার মনের যাবতীয় সংশয় দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেল। দেখলাম একটা ফুট দুয়েকের দেবী মূর্তি। দেবী চতুর্ভুজা, তার চার হাতে কুলো, ঝাঁটা, পাত্র আর বরাভয়। সেই মূর্তির দিকে ইঙ্গিত করে তারককে বললাম, ওই দেবী মূর্তিটা কোথা থেকে এনেছো তারক? ওটা ওটা ওই সুদূর আসাম থেকে এনেছি ঠাকুর। কতদিন আগে? তা প্রায় মাস তিনেক আগে। আমি এলোকেশীকে নিয়ে একবার কামাখ্যা মায়ের পুজো দিতে গিয়েছিলাম, ওখান থেকেই এনেছি এই দেবী মূর্তি। তুমি কি জানো এই দেবী কে? না ঠাকুর, জানি না। এই অদ্ভুত দর্শন দেবী মূর্তি আগেও কখনো দেখিনি, তাই এর পরিচয় জানতে চেয়েছিলাম, কিন্তু সে বলেনি। সে সে মানে? মানে যিনি আমাদের এই মূর্তিটা দিয়েছিলেন মানে এক প্রকার জোর করেই দিয়েছিলেন। সত্যি কথা বলতে আমরা প্রথমে নিতে চাইনি। আসলে তিনি ছিলেন কামাখ্যার একজন তন্ত্র সাধক, তাই তার কথা অমান্য করার সাহস কুলোয়নি। শেষে নিতে রাজি হয়েছিলাম। ভাবলাম নিলে তো আর ক্ষতি কিছু নেই, থাকবে না হয় আমাদের ঠাকুর ঘরে। এই দেবী মূর্তির পুজো পদ্ধতি কিছু বলে দেয়নি সেই তন্ত্র সাধক? না তো ঠাকুর, সে ব্যাপারে তো কিছুই বলেননি। শুধু বলেছিল ঘরে নিয়ে গিয়ে রাখো, কোল আলো করে সন্তান আসবে। আসলে আমাদের বিয়ের 6 বছর হয়ে গেলেও আমাদের এখনো কোনো সন্তান হয়নি, তাই সেই আশায় আরও বিশ্বাস করে নিয়ে এসেছিলাম। কিন্তু ঠাকুর, আপনি ওই মূর্তির ব্যাপারে এত কিছু জিজ্ঞাসা করছেন কেন? আর ওই দেবী বা কে? তবে কি এই মূর্তি এনে আমি কোনো ভুল করে ফেলেছি? শুধু ভুল নয়, সর্বনাশ করেছো তুমি। তুমি জানো না তারক, এ কাকে তুমি ঘরে এনেছো? এ দেবী শ্মশানবাসী, গৃহস্থের ঘর এর জন্য নয়। এই দেবী 10 মহাবিদ্যার 7ম মহাবিদ্যা, অত্যন্ত ক্রূর আর ভয়ঙ্করী দেবী, দেবী ধূমাবতী। ধূমাবতী? হ্যাঁ তারক, তোমাদের বাড়িতে যে দেবী ধূমাবতীর রোষ পড়েছে এটা আমি এলোকেশীকে দেখেই বুঝেছি। তাই তোমাদের ঠাকুরঘরটা দেখতে চাইলাম। তোমাদের বর্তমান যে দৈন্যদশা তা এই দেবীর কোপেই। এর হাত থেকে মুক্তি পাওয়া অত সোজা নয় হে তারক, অত সোজা নয়। আচ্ছা আচ্ছা তান্ত্রিক পূজারীরা যে দেবীর পূজা করতে ভয় পায়, সেই দেবীকেই কিনা তুমি ঘরে এনেছ। আর 5টা দেবদেবীর পুজোর সঙ্গে এই দেবীর পুজোর আকাশ পাতাল তফাৎ যে। না জেনে যে কি ভুল করেছ এখন বুঝতে পারছো তো? এই দেবী সম্পর্কে তো আমরা কিছুই জানি না ঠাকুর। কেমন এর পূজা পদ্ধতি, কোন ভোগে এই দেবী তুষ্ট হন, কিছুই তো জানি না। দয়া করে আমাদের আর অন্ধকারে রাখবেন না। এই দেবীর রোষ থেকে বাঁচার কি কোনো উপায় নেই? যদি থাকে তাহলে দয়া করে বলুন। আপনি যেমনটা বলবেন আমি তেমনটাই করব। বলবো বলবো, অত অধৈর্য হয়েও না। আমি আছি যখন তোমাকে নিরাশ করে ফিরব না, ভরসা রাখো। তার আগে আমাকে জানতে হবে সেই তান্ত্রিক কি। সে যদি সত্যিকারের তান্ত্রিক হয় তাহলে সে সবটাই জানে। এখন প্রশ্ন হচ্ছে, সবটা জেনেও সে কেন একটা পরিবারের অনিষ্ট করতে চাইল? কি তার উদ্দেশ্য? আর সে যদি ভণ্ড হয় তাহলে তার পক্ষে এসব জানা সম্ভব নয়। সেক্ষেত্রে তাকে দোষারোপ করা চলে না। আমাকে একটু সবিস্তারে খুলে বলো তো বাপু। হ্যাঁ, তোমাদের পারিবারিক ইতিহাসটা আমার একবার জানা দরকার, অবশ্য তাতে যদি তোমার কোনো আপত্তি না থাকে। না 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 ঠাকুর, আপত্তি থাকবে কেন? বলবো, আপনাকে সব বলবো। রামহরি কাকাকে একটু চা করতে বলে আসি,
ততক্ষণ চলুন আমরা ছাদে গিয়ে বসি। আর একটা কথা, আপনার তামাক চলে? তাহলে তো মন্দ হয় না। তারকনাথের সঙ্গে আমি ও কমলাকান্ত ছাদে গেলাম। সে এক পেল্লাই ছাদ। তখন সন্ধ্যা ঘনিয়ে এসেছে। ফুরফুরে একটা বাতাসও বইছে। একটা শতরঞ্জি পেতে আমরা বসলাম তিনজন। তারকনাথ বলতে শুরু করলো, আপনাকে তো আগেই বলেছি আমাদের যৌথ পরিবার ছিল। এ গায়ে প্রথম এত বড় পাকা বাড়ি আমার প্রপিতামহ দুর্গাচরণ মুখার্জি তৈরি করেছিলেন। তিনি বর্ধমানের জমিদারের একজন দেওয়ান ছিলেন। তার সারা জীবনের উপার্জিত অর্থের অনেকটাই তিনি ব্যয় করে এই শখের বাড়িটি তৈরি করেছিলেন। ওর 3 ছেলে ও 2 মেয়ে ছিল। আমার ঠাকুরদা শ্যামচরণ মুখার্জি ছিলেন ছোট ছেলে। ঠাকুরদা গুণী মানুষ ছিলেন। এক হাতে সাহিত্য চর্চা করতেন আর এক হাতে বন্দুক ধরতেন। বেশ নামকরা শিকারী ছিলেন তিনি। আসাম, উড়িষ্যা, মধ্যপ্রদেশের জঙ্গলে বহুবার শিকারে গেছেন। সবটাই বাবার মুখে শোনা, কারণ আমার জ্ঞান হবার আগেই তিনি মারা গিয়েছিলেন। এ বাড়িতে ওর শিকারের একটা সংগ্রহশালা আছে, আর সেখানেই সেই সব শিকারের বর্ণনার কাহিনীও তিনি লিপিবদ্ধ করে গেছেন। আপনাকে দেখাবো। ঠাকুরদার বড় ভাই কালীচরণের 24টা মাছের ভেদি ছিল। তিনি ছিলেন ঘোর ব্যবসায়ী মানুষ। মাছের ব্যবসায় আমার ঠাকুরদা মানে শ্যামাচরণকে উনি সঙ্গে নিয়ে যৌথ ব্যবসা চালাতেন। কিন্তু মেজ ভাই চণ্ডীচরণ ছিলেন একটু খামখেয়ালি প্রকৃতির। ওর কোনো কাজেই মন বসত না। দাদার মাছের ব্যবসায় কয়েক মাস কাজ করার পর সেই কাজ ছেড়ে দিল। বিয়ে পড়ানোর জন্য টোল খুলেছিল। কদিন যেতে না যেতেই পড়াশোনার পার চুকিয়ে দিয়ে ফুলের ব্যবসা শুরু করলো। সেখানেও মন টিকল না। শেষে জ্যোতিষ চর্চা শুরু করলো। বড় ঠাকুরদা ছিলেন নিঃসন্তান। মেজ ঠাকুরদার 1টি ছেলে ও 3টি মেয়ে। সেই ছেলে মানে আমার খুড়তুতো কাকা পরেশনাথ একজন তন্ত্র সাধক ছিলেন। বাড়ির অমতেই তিনি এই পথে গিয়েছিলেন। মেজ ঠাকুরদা ব্যাপারটা জানতে পেরে মেনে নিতে পারেননি। তিনি জীবৎকালেই পরেশনাথকে ত্যায্যপুত্র করে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন। তন্ত্র সাধনায় উন্মত্ত পরেশনাথও হাসি মুখে বাড়ি ছেড়ে চলে গিয়েছিল। পরে শোনা গিয়েছিল পরেশনাথ বিয়ে করে নাকি সংসারী হয়, এবং তারপরে তার একটি ছেলেও হয়েছিল। সেই ছেলেই তার বাবা মায়ের মৃত্যুর পর 16 বছর বয়সে এ বাড়িতে ফিরে এসেছিল। ওর নাম মেঘদূত। তখন আমার বয়স 10 কি 11 হবে। আমার বাবা ছিলেন আমার ঠাকুরদা শ্যামাচরণ মুখার্জির একমাত্র ছেলে আদিনাথ মুখার্জি, আর আমি আমার বাবার ছোট ছেলে। আমার দাদা মহেশনাথ 2 বছর আগে ক্যান্সারে মারা গেছে। বর্তমানে এই বাড়িটাকে আর যৌথ পরিবার বলা চলে না। আপাতত আমি, আমার স্ত্রী এলোকেশী, বৌদি আর রামহরি কাকা ছাড়া এ বাড়িতে আর কেউ থাকে না। আমার বাবা বছর 10 হলো মারা গেছেন। মাও গত হয়েছেন 4 বছর হয়ে গেল। এমন সময় রামহরি চা, পাঁপড় ভাজা আর আমার জন্য হুঁকো সেজে নিয়ে এলো। চা খেতে খেতে আর হুঁকোতে টান মারতে মারতে আমি জিজ্ঞাসা করলাম, আর তোমার সেই খুড়তুতো দাদা মানে মেঘদূত তো ফিরে এসেছিল বললে, তা সে এখানে থাকে না এখন? না, মেঘদূত দাদা যখন একটু বড় হলো তখন সেও বাবার মতো তন্ত্র সাধনা করতে শুরু করেছিল, তবে সবার চোখের আড়ালে। আমি একদিন এর প্রমাণ পেয়েছিলাম ওই ঘরে কিছু তন্ত্র আর গুপ্তবিদ্যার বই দেখে। অনেক বইয়ের মাঝে সেগুলো লুকানো ছিল। সেই সময় ও ঘরে ঢুকে আমাকে বইগুলো নাড়াচাড়া করতে দেখে ফেলে। তারপর ও আমাকে শাসানি দেয় যে আমি যদি বাড়ির কাউকে এ কথা বলি তাহলে ও আমার ক্ষতি করে দেবে। তখন আমি নিতান্তই ছোট ছিলাম, তাই ভয়ে কাউকে কিছু বলিনি। সারাদিন ও বাড়িতে থাকতো না, কোথায় যেত কেউ জানতো না। এভাবে কেটে গেল বেশ কিছু বছর। তারপর আমার বিয়ে হলো এলোকেশীর সঙ্গে। এলোকেশী যে কতটা সুন্দরী ছিল তা এখন দেখলে কারোর বোঝার সাধ্য নেই। ওই মেঘদূতের দৃষ্টি পড়েছিল এলোকেশীর ওপর। তখন মা বেঁচে ছিলেন। একদিন দাদা বৌদিকে নিয়ে শ্বশুর বাড়ি গিয়েছিল। আমিও কোনো একটা কাজে বাড়ি ছিলাম না। বাড়িতে শুধু মা আর এলোকেশী ছিল। মেঘদূত প্রতিদিনের মতোই ঘরে ছিল না। সময়টা তখন দুপুরবেলা। মা নিচের ঘরে ঘুমোচ্ছিল। এমন সময় উপরের ঘর থেকে এলোকেশী চিৎকার শুনতে পায়,
মা গিয়ে দেখে মেঘদূত এলোকেশীর সর্বনাশ করার জন্য পাগলা কুকুরের মতো উদ্ধত হয়েছে। ঠিক ঠিক তখনই আত্মরক্ষা করতে এলোকেশী ওর খোপার কাঁটাটা গুঁজে দেয় মেঘদূতের চোখে। যন্ত্রণায় কাতরাতে কাতরাতে সে এলোকেশীকে ছেড়ে ঘর থেকে বেরিয়ে যায়। বাড়ি ফিরে সেই ঘটনা মায়ের মুখে আমরা জানতে পারি। শয়তানটা 2 দিন পরে চোখে ব্যান্ডেজ লাগিয়ে ওই বিভৎস মুখ নিয়ে বাড়ি ফিরেছিল। তখনই দাদা আর আমি মিলে ওকে মারধর করে ঘরছাড়া করেছিলাম। তারপর ওকে আর এ গায়ে দেখা যায়নি। সে কোথায় পালিয়েছে আর কেউ জানে না। তারকনাথের এই পারিবারিক ইতিহাস শুনে আমি গুম হয়ে গেলাম। মনের মধ্যেকার জটগুলো খুলতে লাগলো। আমাকে অনেকক্ষণ নির্বাক থাকতে দেখে তারকনাথ বলল, ঠাকুর, আপনি কি কিছু ভাবছেন? না না, কিছু না। আচ্ছা, এবারে তোমাদের এই মূর্তি প্রাপ্তির ঘটনাটা একটু খুলে বলো দেখি, তারপর 2 × 2 = 4 হয় কিনা দেখছি। তারক আবার বলতে শুরু করলো, মাস 3 আগে একজন জটাজুটো সাধু এসেছিল এ বাড়িতে। পরনে লাল বস্ত্র, কপালে রক্ত তিলক, হাতে একটা ত্রিশূল। বৌদি তাকে সিঁধে দিয়ে বিদায় করেছিল। এমন সময় আমি সেখানে উপস্থিত হই। আমাকে দেখা মাত্র সে বলল, বাবা ডাক যদি শুনতে চাস তাহলে কামাখ্যায় যা, মায়ের পূজা দে, ওখানে গিয়ে আমার খোঁজ করিস। খ্যাপা বাবা বললেই সবাই দেখিয়ে দেবে আমার আস্তানা। এই বলে সে চলে গেল। তার 1 সপ্তাহ পরেই আমরা কামাখ্যা গেলাম। মন্দিরে পুজো দেওয়ার পরে দেখলাম সেই সাধু। গিয়ে দেখলাম সে কোনো সাধারণ সাধু নয়, রীতিমতো তন্ত্র সাধক। কামাখ্যা শ্মশানে একটা নির্জন জায়গায় তার কুটির। সামনে ধুনি জেলে সে যজ্ঞে মত্ত। কত কি চেনা অচেনা তন্ত্রের উপকরণে সাজানো তার সামনে। কামাখ্যার তন্ত্র সাধকদের অসীম ক্ষমতার কথা জানতাম, তাই তার কথার উপর অবিশ্বাস করতে মন চাইল না। একটা আশার আলো ফুটে উঠেছিল। কথাবার্তার পরে এক অদ্ভুত দর্শন দেবী মূর্তি আমাদের দিয়ে বলল, একে নিয়ে গিয়ে তোদের ঠাকুর ঘরে রাখ, তারপর যা করার এই বেটিই করবে, তোদের মনোবাঞ্ছনা পূর্ণ হবে। এই দেবী কে? প্রশ্ন করায় সে চটে গিয়ে বলেছিল, আহ, অত প্রশ্ন করিস না। যদি অবিশ্বাস করিস তাহলে তোদের সর্বনাশ হবে। বিশ্বাস করলে দেবী তোদের মঙ্গল করবে। জয় মা, জয় মা, জয় মা। এখন তোরা বিদায় হ। তারপর তোমরা সেই মূর্তি নিয়ে এসে পুজো করতে শুরু করলে, কি তাই তো? তা এলোকেশী কি পুজো করতো? না ঠাকুর, এলোকেশী না। আমাদের ঠাকুর ঘরের দায়িত্ব বরাবরই বৌদির হাতে। সেই পুজো করত। আসলে বৌদির কদিন শরীরটা খারাপ থাকায় এলোকেশী ওই কটা দিন পুজোর কাজটা করছিল। আর তখনই হলো বিপত্তি। তোমার বৌদি যতদিন পুজো করতেন ততদিন কিচ্ছুটি হয়নি। বুঝলাম, সবটা এখন পরিষ্কার আমার কাছে। তুমি বা এলোকেশী কেউই ওই তান্ত্রিককে চিনতে পারোনি, তাই না তারক? চিনতে পারবো মানে? কেন এমনটা কেন বললেন ঠাকুর? ওকে তো মাত্র 2 বারই দেখেছি, এর আগে তো কখনো দেখিনি। মাথা ভর্তি জটা আর তান্ত্রিকের বেশে সে তোমাদের চোখকে ফাঁকি দিয়েছে। আচ্ছা, খেয়াল করে দেখো তো ওর চোখগুলো কেমন ছিল। প্রথমবার আমাদের বাড়িতে খেয়াল করিনি ঠাকুর, তবে কামাখ্যা শ্মশানে ওর সঙ্গে কথা বলার সময় দেখেছিলাম ওর একটা চোখ নষ্ট। নিজের মুখের কথা শুনে যেন নিজের কানকে বিশ্বাস করতে পারল না তারকনাথ। সে অস্ফুটে বলে ফেলল, মেঘদূত। সে প্রতিশোধ নিতেই জেনে বুঝে এমনটা করেছে। এখন আমি আমার সব প্রশ্নের উত্তর পেয়ে গেছি। নাও, এবারে তোমার যা জিজ্ঞাসা আছে করে ফেলো। দেবী ধূমাবতীটা কে সেটা জানতে বড় ইচ্ছে করছে ঠাকুর। মা ধূমাবতী। ধূমাবতী 10 মহাবিদ্যার 7ম মহাবিদ্যা। অন্যতমা এক তান্ত্রিক হিন্দু দেবী। তিনি মহাশক্তির এক ভীষণা রূপ। তিনি বৃদ্ধা,
কুৎসিত বিধবার বেশে সজ্জিতা। তাকে অশ্ববিহীন রথ বা কাকপৃষ্ঠে আড়ুড়া অবস্থায় দেখা যায়। তিনি জগতের সবকিছু অমঙ্গলের সঙ্গে সম্পর্কিতা। ওর সৃষ্টির রহস্য এক গূঢ় রহস্য। সে ব্যাপারে নানা মুনির নানা মত। তবে শোনো, তোমাদের এক গল্প বলি। শাক্ত মহাভাগবত গ্রন্থ অনুযায়ী দক্ষের যজ্ঞে আমন্ত্রিত না হয়ে অপমানিত বোধ করেন দক্ষকন্যা সতী। তিনি জেদের বশবর্তী হয়ে বিনা আমন্ত্রণেই ওই অনুষ্ঠানে উপস্থিত থাকতে চান, কিন্তু শিব তাতে রাজি হন না। তাই সতী অনুনয় বিনয় করতে থাকেন, কিন্তু শিব তাকে যেতে বাধা দেন। কথিত আছে এর ফলেই সৃষ্টি হয় 10 মহাবিদ্যা। সতীমা ক্রুদ্ধ হয়ে 10টি দেবী রূপ ধারণ করে 10 দিক দিয়ে মহাদেবকে ঘিরে ধরেন। মহাদেব দেবী মাতঙ্গীকে দর্শন করার পর যখন পালাবার জন্য পথ খুঁজছিলেন, তখন তিনি দক্ষিণ পূর্ব দিকে দর্শন করলেন আর এক বিচিত্র দেবীকে। তিনি দেবীকে ওই রূপে বর্ণনা করলেন। তিনি বললেন, ওং বিবর্ণা চঞ্চলা রুষ্টা দীর্ঘা চ মলিনাম্বরা বিমুক্ত কুন্তলা রুক্ষা বিধবা বিরল দ্বিজা কাক ধ্বজ রথারুড়া বিলম্বিত পয়ধরা শূর্প হস্তা অতি রুক্ষাক্ষী ধৃত হস্তা বরান্বিতা খুত পিপাসার্দিতা নিত্যং ভয়দা কলহাস্পদা। অর্থাৎ এক কাকধ্বজ রথে বসে থাকা দেবী, যার গায়ের রং ফ্যাকাশে, চঞ্চলা, ক্রুদ্ধা, দীর্ঘদেহা, মলিন বস্ত্র পরিহিতা, স্বামীহীনা, দন্তহীনা, শিথিল স্তনা নারী মূর্তিকে দেখলেন তিনি। তার হাতে কুলো, চোখের দৃষ্টি অতি তীব্র, অন্য হাতে কম্পমান বড় মুদ্রা। ক্ষুধা তৃষ্ণায় তিনি সর্বদা কাতর, তিনি ভয়ঙ্করী, সর্বদা কলহপ্রিয়া। দেবীর এই রূপ দেখে শিব বিভ্রান্ত হলেন। তার পত্নী সতীর জায়গায় তিনি কোন বৃদ্ধা জরাগ্রস্তা মূর্তিকে দেখলেন? এই দেবী হলেন ধূমাবতী। দেবীর সৃষ্টি সম্পর্কে আরো একটি চমকপ্রদ ঘটনার কথা পুরাণে বলা আছে। একদিন কৈলাসে শিব বসে আছেন, আর তার কোলে বসে আছেন দেবী উমা। এমন সময় দেবী উমা বাচ্চা মেয়ের মতো বলে উঠলেন, আমার খুব খিদে পেয়েছে, কিছু খেতে দাও। এই কথা শুনে শিব বললেন, একটু অপেক্ষা করো, তোমাকে খেতে দিচ্ছি। কিছুক্ষণ পরে দেবী আবার বললেন, দাও, আমাকে খেতে দাও, বড় খিদে পেয়েছে আমার। তখন শিব আবার বললেন, লক্ষ্মী সোনা, আর একটু অপেক্ষা করো, খেতে দিচ্ছি। তখন দেবী ক্রুদ্ধ হয়ে বললেন, হে জগন্নাথ, অপেক্ষা করার ক্ষমতা আমার আর নেই। এই বলেই দেবী স্বয়ং মহাদেবকেই গিলে ফেললেন। ঠিক তখনই দেবীর সারা দেহ থেকে ধোঁয়া বা ধূম বেরোতে লাগলো, আর সেই ধোঁয়ার মাধ্যমেই শিব তার যোগ বলের দ্বারা দেবীর পেট থেকে বেরিয়ে এসে বললেন, পশ্য ভদ্রে মহাভাগে পুরুষ নাস্তি মাং বিনা তদ্দন্না বনিতা নাস্তি পশ্যতং জ্ঞানচক্ষুষা বিধবাসী কুরু ত্যাগং শঙ্খ সিন্দুরমেব চ সাধব্যাং লক্ষণং দেবী কুরু ত্যাগিং পতিব্রতে ধূম ব্যাপ্ত শরীরাত্তু তত ধূমাবতী শ্রীতা। অর্থাৎ, হে শোভনে, ধ্যান যোগে দেখো, আমি ছাড়া আর পুরুষ নেই, আর তুমি ছাড়া কোনো স্ত্রী নেই, কিন্তু আমাকে গ্রাস করে তুমি বিধবা হয়েছ। তাই সধবার চিহ্ন, শাঁখা সিঁদুর, পতিব্রতার চিহ্ন তুমি ত্যাগ করো, আর সমস্ত শরীর ধূমে পূর্ণ হওয়ায় তোমার নাম হলো ধূমাবতী। তন্ত্রের মতে বলা হচ্ছে, দক্ষযজ্ঞে পতিনিন্দা শ্রবণে সতী দেহত্যাগ করেছিলেন নিজের দেহ থেকে কোপাগ্নি সৃষ্টি করে। সেই অগ্নিময় দেহ ধূমে পরিব্যাপ্ত হয়েছিল। সেই তিথিটি ছিল অক্ষয় তৃতীয়া, মঙ্গলবার সন্ধ্যাবেলায়। তাই তন্ত্রে বলে, দেবী ধূমাবতীর সৃষ্টি প্রাপ্তে অক্ষয় তৃতীয়ায়াং জাতা ধূমাবতী শিবে কালী কালী কালবক্ত্রা ভৌমবারে নিশামুখে। এই মূর্তি সর্বশত্রু বিনাশিনী,
ভয় পেও না তারক। তোমার পরিবারের ক্ষতি চেয়ে যে এই দেবীর সাধনায় লিপ্ত হয়েছে তার ফল ঘুরে গিয়ে তার দিকে ফিরে যাবে, এটা আমার বিশ্বাস। অপকর্মের উদ্দেশ্যে দেবীর সাধনা করলে দেবী সেই সাধকের প্রতি রুষ্ট হন, এটা বোধহয় তার জানা নেই। ধূমাবতী প্রলয়ের প্রতীক। তিনি সৃষ্টির পূর্বে এবং প্রলয়ের পরে বিদ্যমান মহাশূন্যের মূর্তি স্বরূপা, জগতের অমঙ্গল সূচক জিনিসের সঙ্গে সম্পর্কযুক্তা। ধূমাবতীর পুজো আইবুড়ো, বিধবা ও সর্বত্যাগী সন্ন্যাসী ছাড়া আর কারোর পক্ষে করা অসম্ভব। এখন বুঝতে পারছো তো? যতদিন তোমার বৌদি পূজা করতেন ততদিন কিন্তু কিছু হয়নি, কারণ তিনি বিধবা ছিলেন। একমাত্র বিধবারা দেবীর তেজ সহ্য করতে সক্ষম, কোনো এও স্ত্রী নয়। এই হলো দেবী ধূমাবতীর সংক্ষিপ্ত উপাখ্যান। আমার মুখে দেবীর এই রহস্য ঘন উপাখ্যান শুনে তারক দুই হাত কপালে ঠেকিয়ে বদ্ধ কণ্ঠে বলল, জয় জয় মা ধূমাবতীর জয়। তোমার সৃষ্টি রহস্য অপার। তুমি আদি, তুমি অন্ত মা। কৃপা করো মা, কৃপা করো। আমরা না জেনে তোমার পুজো করে তোমাকে অসন্তুষ্ট করে ফেলেছি। ক্ষমা করো মা গো, ক্ষমা করো। আহা, অত উতলা হয় না তারক। মা তো মাই হয়, তা সে যত উগ্র, খেপি, ভয়ঙ্করী হোক না কেন। তুমি বা তোমার পরিবার বিনা দোষে শাস্তি ভোগ করবে, এটা তো মাও চাইবেন না, তাই না? তোমাদের শুধু একটি ভুল হয়ে গেছে, সেটা হলো তোমরা মায়ের পুজো পদ্ধতি না জেনে তার পুজো করে ফেলেছ। এতে মা অসন্তুষ্ট হয়েছেন। তাই আমাদের এখন একটাই কাজ, মাকে তার বিশেষ পুজো পদ্ধতি মেনে পুজো করে সন্তুষ্ট করা। কিন্তু কে করবে সেই কাজ, এটাই আমি বুঝতে পারছি না। আমার মাথায় এটা নিয়ে চিন্তা চলছে। কেন ঠাকুর, আপনি আপনি স্বয়ং থাকতে আর কে করতে যাবে এই কাজ? আহা তারক, তুমি ভুলে যাচ্ছ, সর্বত্যাগী সন্ন্যাসী ছাড়া মায়ের পুজো করা নিষেধ। এতে করে সেই পূজারী বা সাধকের সর্বনাশ হয়, এমনকি তার প্রাণ সংশয় পর্যন্ত হতে পারে। আর তুমি তো দেখলেই আমি সর্বত্যাগী সন্ন্যাসী নই। আগে ছিলাম, এখন আমার ঘর আছে, আমি একজনের পিতা। আমার শরীরে পরিবারের প্রতি মায়া আছে, পার্থিব জিনিসের প্রতি মোহ আছে, আমার পিছু টানও আছে। একটা সময় ছিল যখন এসব কিছুর বাঁধন ছেড়ে আমি বেরিয়ে পড়েছিলাম, কিন্তু সেদিনের সেই তারানাথ আর এখনের আমির মধ্যে বিস্তর ফারাক। এ তারক, বিস্তর ফারাক। আমার পক্ষে এই কাজ করা আর সম্ভব নয়। তুমি বরং তেমন কোনো সাধকের খোঁজ করো। তবে আমি কাজ না শেষ হওয়া পর্যন্ত তোমাদের ছেড়ে কোথাও যাব না, কথা দিলাম। তবে এ কাজ আমার দ্বারা সম্ভব নয়। না 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 ঠাকুর, ঠাকুর তা হয় না। এই দুর্দিনে সেই সাধকের খোঁজ করতে গেলে যে ততদিনে আমার যা সর্বনাশ সবার হয়ে যাবে। আপনি দয়া করে বুঝুন আমার কথাটা। এমনিতেই তো এই কদিনে এলোকেশী আধমরা হয়ে গিয়ে কঙ্কাল সার হয়ে গিয়েছে। বেশি দেরি করলে ওকে আর ফিরে পাবো না ঠাকুর। দয়া করুন, দয়া করুন, আপনি দয়া করুন। ছেলেটি আমার পা জড়িয়ে অজরে কাঁদতে লাগলো। আমি বললাম দুর্বিপাকে, নিজেকে দাঁড়িপাল্লার সেই মধ্যেকার দণ্ডটা মনে হলো, যার একদিকে ঝুলছে তারকের পরিবার আর অন্যদিকে ঝুলছে আমার পরিবার। কি করব না ভেবে পেলাম না। তারককে শান্ত করে বললাম, শান্ত হও তারক, শান্ত হও। আমি একটু ভেবে দেখছি। এই বলে আমি ওর সামনে থেকে সরে গেলাম। সেদিন দুপুরেও আমরা ছেড়ে আর তারকের বৌদির হাতে পাতানো দই দিয়ে আর সারলাম। দুপুরে যা রান্না হয়েছিল তা আমাদের কারোর ভাগ্যে জুটল না। রামহরি কাকাকে মারধর করে এলোকেশী সব খাবার কেড়ে নিয়ে ঘরে খিল লাগিয়েছে। দুপুরের এমন ঘটনার পর
তারক রাগের মাথায় এলোকেশীর ঘরে বাইরে থেকে ছিটকিনি লাগিয়ে দিয়েছিল। এদিকে সন্ধ্যা থেকেই সেই ঘর থেকে চিৎকার আর দরজায় ঘন ঘন দুমদাম আওয়াজ ভেসে আসতে লাগলো। এলোকেশীর খিদেটা আওয়াজ জেগেছে। রাত্রি 8টা নাগাদ আমরা রাতের আহারে বসেছিলাম, আমি, তারক আর কমলাকান্ত। রামহরি আমাদের খেতে দিয়ে রান্নাঘরে গিয়ে খেতে বসেছিল। ওদিকে এলোকেশীর ঘর থেকে তখন চিৎকার ভেসে আসছে। খিদে আর ক্ষোভের আগুনে সে ঘরের মধ্যে তোলপাড় করছে। এদিকে তারকের দৃষ্টি নিবদ্ধ ভাতের দিকে। ভাতের একটা কণাও সে মুখে তুলতে পারছে না। চোখ দিয়ে অসাড়ে টক টক করে জল পড়ছে। ওর মনের কষ্টটা আমি অনুভব করতে পারলাম। হাজার হোক এলোকেশী ওর নিজের স্ত্রী। ওর মাথায় হাত রাখলাম। ও সম্বিত ফিরে পেল। আমি বললাম, মনের জোর হারিও না তারক, চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। ওই রাতে ঘটল এক বিভৎস ঘটনা, যে ঘটনা আজও মনে পড়লে গায়ে কাঁটা দেয়। আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেলে তারকের বৌদি এলোকেশীর ঘরে ওকে খাবার দিতে যায়। এলোকেশী তখন দরজার কড়াঘাত বন্ধ করে মেঝেতে শুয়ে ঘুমিয়ে পড়েছিল। এদিকে আমরা যে যার ঘরে গিয়ে শুয়ে পড়েছি। একটি ঘরে আমি আর কমলাকান্ত ঘুমিয়েছিলাম। তখন গভীর রাত। আশেপাশে কোথাও থেকে একটা গোয়ানের শব্দে আমার ঘুমটা গেল ভেঙে। মনে হলো বদ্ধ কলসির ভিতর থেকে সেই শব্দটা আসছে। কমলাকান্তকে ডেকে তুললাম। দুজন সেই শব্দ লক্ষ্য করে এগোতে লাগলাম। শব্দটা আসছে তারকের ঘর থেকে। দরজাটা হাট করে খোলা। তাড়াতাড়ি দরজার সামনে গিয়ে যে দৃশ্য দেখলাম তাতে যে কোনো মানুষের হাত পা ঠান্ডা হয়ে যাবে। দেখলাম এলোকেশী ঘুমন্ত তারকের মাথাটাকে নিজের বিশাল মুখ গহ্বরের মধ্যে ঢুকিয়ে নিয়েছে। আস্তে আস্তে পুরো শরীরটাকে গলদকরণ করার চেষ্টা করছে। কি বিভৎস তার রূপ! কি বিভৎস সেই দৃশ্য! ঈশ্বর! আমি তখন সেই ভয়ঙ্করী এলোকেশীর সামনে দু হাত জোর করে বললাম, মা, একবার তুই নিজের স্বামীকে ভক্ষণ করে অভিশাপগ্রস্তা বিধবা হয়েছিলি মা, নিজেরই স্বামীর অভিশাপে। তবে আজ সেই ভুল আবার কেন করতে চলেছিস মা? এলোকেশীর কি দোষ মা? হ্যাঁ, ওকে তুই কেন স্বামীহারা বিধবা করতে চাস? ও তো নিচে থেকে তোকে নিয়ে আসেনি, ও তো সজ্ঞানে তোকে রুষ্ট করেনি মা। তবে কেন তুই ওদের এত শাস্তি দিচ্ছিস মা? কেন? কৃপা কর মা, কৃপা কর, তারককে তুই মুক্তি দে। ওদের সত্যি কোনো দোষ নেই রে মা। আসল দোষী যে সেই শয়তানকে তুই শাস্তি দিস মা। জয় মা ধূমাবতী, জয় মা। আমার আকুতি শুনে এলোকেশীর উগ্র রূপ ধীরে ধীরে স্বাভাবিক হলো। অর্ধবেলা তারকের দেহটাকে মুখ থেকে উগড়ে দিল। তারপর দু হাতে মুখ চেপে ডুকরে ডুকরে কাঁদতে লাগলো আর শিশুর মতো বলল, আমার যে খুব খিদে পেয়েছে, দে না আমাকে কিছু খেতে। দেবো মা, দেবো। কাল তোকে পেট ভরে খেতে দেব। কাল তোকে আমি তোর মতো করে খেতে দেবো মা। তোর শ্মশান ভূমিতে তুই যেমনটা চাস তেমনটা করে তোর পুজো করব আমি। তোর স্থানে তুই ফিরে যা মা, ফিরে যা। সেদিন সারা রাত আর দু চোখের পাতা এক করতে পারিনি।
মনটা খচখচ করতে লাগলো। যা করতে চলেছি তাকে ঠিক করছি? আমার ভুলের মাসুল আমার পরিবারকে দিতে হবে না তো? আমার পক্ষে যখন সিদ্ধান্ত নেওয়া আর সম্ভব হলো না, তখন মধুসুন্দরী দেবীর শরণাপন্ন হলাম। সেই অন্ধকার ঘরের একটি দেওয়াল আলোকিত করে দেবী আমাকে দেখা দিলেন। তিনি জানালেন, তুই যে কাজ করতে চলেছিস তারা, সে নিঃসন্দেহে অতি ভয়ঙ্কর। তোর প্রাণনাশ পর্যন্ত হতে পারে তারা। তবে এটা জানবি, তুই যা করতে চলেছিস তা মানুষের হিতের জন্য, একটা পরিবারকে রক্ষা করার জন্য। তুই তোর শিক্ষাকে মানব কল্যাণে লাগানোর ব্রত নিয়েছিলিস, তাই এই ভয়, এই পিছুটান তোকে মানায় না। মানায় না তোকে, মানায় না। দেবী ধূমাবতীকে সন্তুষ্ট করাই তোর একমাত্র লক্ষ্য হোক। আমার আশীর্বাদ থাকবে তোর উপরে সর্বদা, আমার আশীর্বাদ থাকবে তোর উপরে সর্বদা। তাই হবে দেবী, তাই হবে। পরের দিন সকালে তারক সুস্থ হয়ে উঠল। ওকে ডেকে বললাম, আমি করব দেবীর পুজো, তাতে আমার যা হয় হোক। আমি মনস্থির করে ফেলেছি, আজ গভীর রাতে তোমাদের গ্রামের শ্মশানে আমি পুজোয় বসবো। যা যা উপকরণ বলবো, যেখান থেকে পারো, যেমন করে পারো, তোমাকে জোগাড় করতেই হবে। কমলাকান্তও তোমাকে সাহায্য করবে। কাজটা কিন্তু বেশ কঠিন, তোমরা পারবে তো? পারতে যে আমাদের হবেই ঠাকুর। কি কি লাগবে আপনি বলুন। কোনো মৃতের শরীরের এক টুকরো বস্ত্র, চিতাভস্য, শূকরের কান, মদ, কাঁচা মাংস, তাজা রক্ত আর ফলমূল ও পুজোর ফুল। সারাদিন উপবাসে থাকার পর ওই দিন রাতে মধুসুন্দরী দেবীকে স্মরণ করে খালি গায়ে কৌপিন পরিধান করে ঠাকুর ঘর থেকে ধূমাবতীর মূর্তিটা তুলে নিয়ে চললাম কেতুগ্রাম মহাশ্মশানে। সাথে চলল কমলাকান্ত আর তারকনাথ। মধ্যরাতে শ্মশানে পৌঁছে শ্মশান সংলগ্ন পুকুরে স্নান করে ভেজা কাপড়ে মাথায় লাল পাগড়ি জড়িয়ে চিতাভস্যের উপর রক্তচন্দন দিয়ে দেবী যন্ত্রম অঙ্কন করলাম। নিশুতি রাতের কেতুগ্রাম শ্মশানে তখন আমরা তিনটি মাত্র প্রাণী। অবশ্য আরো কিছু ছিল, তারা মাঝে মাঝে জ্বলন্ত চোখ দিয়ে সন্দিগ্ধ দৃষ্টিতে এসে দেখে যাচ্ছিল বটে, তবে কাছে ঘেঁষার সাহস পাচ্ছিল না। তারক আর কমলাকান্তকে অভয় দিলাম, আমি আছি, ভয় নেই। দেবীকে এসে মৃতদেহের কাপড় পরালাম। তারপর নৈবেদ্য হিসাবে ফল, মরার খুলির উপর একটি পাত্রে মদ, গাঁজা, কাঁচা মাংস ও রক্ত দিলাম। শূকরের শুকনো কান গুঁড়িয়ে ধুনো জ্বালালাম। তারপর হোমাগ্নি করে দেবীর বীজ মন্ত্র জপতে জপতে যজ্ঞ শুরু করলাম। ধূ ধূ ধূমাবতী স্বাহা, ধূ ধূ ধূমাবতী স্বাহা। ওম দুর্গা ওই দুর্গোপারা ওই সারা ওই সর্বকারিণ্যই, খ্যাত্যা ওই তথৈব কৃষ্ণা ওই তোমরা ওই সততং নমঃ। ওম ধূমাবতী মহামায়ে সর্ব দুঃখ বিনাশিনী, দুষ্টানাং দমনং কর্ত্রী ধূমাবতী প্রসীদ মে। ধূ ধূ ধূমাবতী স্বাহা, ধূ ধূ ধূমাবতী স্বাহা, ধূ ধূ ধূমাবতী স্বাহা। এক মনে এভাবে কতক্ষণ যে দেবীর বীজ মন্ত্র জপেছিলাম
তা মনে নেই। একসময় বেশ কষ্ট অনুভব করতে লাগলাম, মনে হচ্ছিল গলা চিরে বুঝি রক্ত বেরিয়ে আসবে। গলার স্বর বসে যেতে লাগলো। চারিদিক তখন শুকরের কান পোড়া ধোঁয়ায় ছেয়ে গেছে। দম বন্ধ হয়ে আসতে লাগলো, কাশতে লাগলাম। লক্ষ্য করলাম সেই ধোঁয়া আস্তে আস্তে পুঞ্জীভূত হয়ে সৃষ্টি হচ্ছে একটি অবয়ব। সেই অবয়বটা একটা শুকরের আকৃতি ধারণ করলো। বুঝতে পারলাম আমার যজ্ঞ প্রায় সফল। দেবী বরাহ রূপে আবির্ভূত হচ্ছে। তারপর সেই রোমহর্ষক দৃশ্যের সাক্ষী থাকলাম আমরা। বরাহটি যজ্ঞের কাছে এগিয়ে এলো। প্রথমে কাঁচা মাংস আর তারপর মদের পাত্রে মুখ দিয়েই এক বিভৎস গর্জন করে ঊর্ধ্বাকাশে বিলীন হয়ে গেল। সেই মদ মাতৃসুধা স্বরূপ আমি পান করলাম। কিছুক্ষণ পরে উপর থেকে ধূপ করে কিছু একটা যজ্ঞের আগুনে পড়ে আগুনটাকে নিভিয়ে দিল, আর সেখান থেকে গল গল করে সাদা ধোঁয়া বেরোতে লাগলো। সেই ধোঁয়া যখন কিছুটা পাতলা হয়ে এলো, তখন জিনিসটাকে চিনতে পারলাম। সেটা একটা জটাধারী তান্ত্রিকের মস্তক। সেটি এক চোখে বিভৎসভাবে তাকিয়ে রয়েছে আমার দিকে। তার অপর চোখটা নষ্ট। তারককে বললাম, চিনতে পারলে? সে কম্পমান গলায় অস্ফুটে বলল, মেঘদূত। আমি দেবীর কৃপা লাভ ও কার্যসিদ্ধির আনন্দে উচ্চ স্বরে দেবীর জয়গান করতে যাব, এমন সময় আমার মুখ দিয়ে দফায় দফায় বেরোতে লাগলো তাজা রক্ত। শরীরে সৃষ্টি হলো এক ভীষণ প্রদাহ। মনে হচ্ছিল কেউ কেউ বুঝি শরীরটাকে দুমড়ে মুচড়ে ভেঙে দিতে চাইছে। দেবীর সেই তেজ আমি সহ্য করতে পারিনি। অজ্ঞান হয়ে লুটিয়ে পড়েছিলাম। পরের দিন জ্ঞান ফিরল তারকের ঘরে। চোখ মেলতেই তো আমি অবাক। দেখলাম এক পরমা সুন্দরী স্ত্রীলোক আমাকে বাতাস করছে। পাশে দাঁড়িয়ে আছে তারক। আমি উঠতে যেতেই মেয়েটি সুমধুর কণ্ঠে আমাকে বলল, না না ঠাকুর, উঠবেন না, শুয়ে থাকুন। আপনি যে এখনো দুর্বল। আপনি অসাধ্য সাধন করেছেন ঠাকুর। আপনাকে ধন্যবাদ দেওয়ার ভাষা নেই আমাদের। আপনার জন্য আজ আমি আবার এলোকেশী রূপে ফিরে পেয়েছি স্বামীর আদর, সোহাগ, ভালোবাসা। আমার ভেসে যাওয়া সংসার রক্ষা পেয়েছে। সেই পাপীরও শাস্তি হয়েছে। এসব আপনারই জন্য ঠাকুর। আপনাকে সেবা করার এই স্বর্গীয় অনুভূতি থেকে আমাকে বঞ্চিত করবেন না ঠাকুর। আপনি বিশ্রাম নিন, আমি হাওয়া করে দিচ্ছি। কি যে বলি তোমাদের। এলোকেশীর স্নেহ মাখা কথাগুলো শুনে আমার বুকটা জড়িয়ে গেল। ঠিক যেমন আমার মা আমাকে ছোটবেলায় স্নেহ দিতেন, আদর দিতেন, ঠিক তেমন সুখানুভূতি হলো মনে। তার সাথে চারি মায়ের মুখটাও মনে এলো। আমি এলোকেশীর মাথায় হাত রেখে বললাম, তোমার মঙ্গল হোক মা। সুখে দুঃখে তুমি আর তারক একসাথে থেকো। তোমার কোল আলো করে ফুটফুটে সন্তান আসবে দেখো। তবে আমার জয়গান না করে তোমরা তার জয়গান করো, যিনি না থাকলে তোমাদের এই ঠাকুর মশাইয়ের প্রাণ ভোমরাটাই যে উড়ে যেত। বলো, জয় দেবী মধুসুন্দরীর জয়, জয় দেবী মধুসুন্দরীর জয়, জয় দেবী মধুসুন্দরীর জয়। ওই দিন দুপুরে এলোকেশীর
হাতের রান্না খেয়ে আমি বেরিয়ে পড়লাম। আমাকে বিদায় জানানোর সময় এলোকেশী আর তারকের অশ্রু সজল চোখ আমার দৃষ্টি এড়ালো না। তারক আর কমলাকান্ত আমাকে স্টেশন পর্যন্ত ছেড়ে দিয়ে গেল। মেয়ে চারির জন্য আমার মনটা তখন উদ্বিগ্ন। ওর মুখটা না দেখা অবধি যেন শান্তি নেই আমার। তারানাথ থামল। শেষ হল দেবী ধূমাবতীর গায়ে কাঁটা দেওয়ার মতো এক উপাখ্যান। তারানাথের জীবনের আরো এক অলৌকিক ঘটনার সাক্ষী থাকলাম আমি আর কিশোরী। সাক্ষী থাকলাম বটে, লোকটার গল্প বলার এমনই গুণ যে সবকিছু যেন চোখের সামনে ভেসে ওঠে। যে গল্পগুলো মন থেকে বিশ্বাস করলে সমৃদ্ধ হওয়া যায়। জানি না কিশোরী কি ভাবছে, তবে এর আগের বার মা চামুণ্ডার উপাখ্যান শোনার পর তারানাথের গল্পের প্রতি ওর অবিশ্বাসটা উঠে গেছিল। সেটাও মুখে স্বীকার না করলেও আমি বেশ বুঝতে পারি। দেখি ফেরার পথে আবার কি খাবার মতলব করেও। ওর খিদেটা যেভাবে বেড়েছে।